সালটা 1931। প্যারিস শহরের একজন দক্ষ চোরকে আমরা দেখতে পাই। সে এতটাই দক্ষ ছিল যে কোনো লকার নিমিষেই খুলে ফেলতে পারত। তার প্রতিদিনের কাজ ছিল টার্গেট করা বাসাগুলোতে লকার খালি করে দেওয়া, আর লকার থেকে যা পেত সেগুলো তার বসের হাতে তুলে দিত। বিনিময়ে বস তাকে খুশি করত। একদিন সে বড় একটি দান মারে, অনেক হিরে চুরি করে, আর হিরেগুলো তার বসের কাছে নিয়ে আসে। বস বলে, প্যাপিলিয়ন, তুই কি কিছু রেখে দিয়েছিস নিজের জন্য? আর তখনই আমরা জানতে পারি তার নাম হলো প্যাপিলিয়ন। তখন প্যাপিলিয়ন বলে, না, আমি কিছুই রাখিনি। তখন তার বস পাশে থাকা একটি লোককে দেখিয়ে বলে, কেউ যদি আমার সঙ্গে মিথ্যা কথা বলে তাকে এইভাবেই শাস্তি পেতে হয়। আর এই কথা শুনে প্যাপিলিয়ন একটু ঘাবড়ে যায়, চুপচাপ টাকা নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। সোজা চলে আসে তার বান্ধবীর কাছে আর তাকে কিছু হীরের গহনা উপহার দেয়, আর হীরের কয়েকটি টুকরো নিজের কাছে রেখে দেয়। সে তার বান্ধবী ন্যানিটকে নিয়ে রাস্তায় হাঁটতে থাকে, আর আমরা দেখতে পাই তখনই একজন লোক তাদের ফলো করছিল, বিশেষ করে ন্যানিটের হাতে থাকা হীরের নেকলেসটির দিকে। পরদিন সকালে কারা যেন দরজায় কড়া নাড়ছে। প্যাপিলিয়ন দরজা খুলতেই অবাক হয়ে যায়। দরজার সামনে বেশ কয়েকজন পুলিশ তাকে ধরতে এসেছে। সে তার অপরাধ জানতে চাইলে তাকে বলা হয় সে নাকি খুন করেছে। গতরাতে তার বস যে লোকটিকে মারছিল তার খুনের দায় প্যাপিলিয়নের ঘাড়ে এসে পড়ে। তখন প্যাপিলিয়ন বলে, আমি তো সারা রাত ন্যানেটের সাথে ছিলাম, কিন্তু কেউ তার কথা পাত্তা না দিয়ে তাকে ধরে নিয়ে যায় জেলখানায়। পরদিন সকালে ন্যানেট জেলখানায় আসে আর প্যাপিলিয়নকে বলে, আমি তোমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব। কিন্তু প্যাপিলিয়ন বলে, তুমি এই সিস্টেমের সঙ্গে পেরে উঠবে না, এতে গ্যাংস্টার জড়িত, আমি খুব খারাপভাবে ফেসে গেছি, এখন তুমি নতুন জীবন শুরু করো। ন্যানেট মানতে চায় না, সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। পাশের সেলে থাকা জরুট নামে একজন কয়েদির সঙ্গে প্যাপিলিয়নের পরিচয় হয়। সে বলে, এই জেল থেকে তুমি সহজে পালাতে পারবে না, আর এখান থেকে পালাতে চাইলে অনেক টাকার প্রয়োজন। আর জেলখানার এই কয়েদিদের মধ্যে লুইস ড্যাগাই পারে তোমাকে একমাত্র এই টাকা দিতে, যাকে ধরা হয়েছিল জাল টাকা তৈরির অপরাধে। জেলে থাকা সব বন্দীদের এখন পাঠানো হচ্ছে ফ্রান্স গায়ানা পোল্যান্ড কলোনিতে। প্যাপিলিয়ন জানে এই যাত্রা তার জন্য সহজ নয়। সে রাতে গিয়ে ড্যাগার সঙ্গে দেখা করে আর বলে, আমি তোমাকে সুরক্ষা দিতে পারি, বিনিময়ে আমার টাকা লাগবে। সে বলে, আমি তোমাকে কেন টাকা দিব? দিলে আমি গার্ডকে টাকা দিব, সে আমার সুরক্ষা দিবে। এই কথা শুনে প্যাপিলিয়ন সেখান থেকে চলে যায়। পরের দিন একটি ভয়ানক ঘটনা ঘটে। ড্যাগার পাশে ঘুমিয়ে থাকা কয়েদিকে নির্দয়ভাবে খুন করা হয়। পরের দিন সকলে জানতে পারে লোকটি তার ব্যাগের ভিতর অনেকগুলো টাকা লুকিয়ে রেখেছিল, আর এই জন্যই সে টার্গেটে পরিণত হয়। আর এই ঘটনাটি ড্যাগাকে ভীষণভাবে ভয় পাইয়ে দেয়। তাই পরদিন সকালেই ড্যাগা নিজেই প্যাপিলিয়নের কাছে উপস্থিত হয় আর বলে, চুক্তিটা স্পষ্ট, আমাকে তুমি বেলান কলোনি পর্যন্ত পৌঁছে দিবে, আর তার বিনিময়ে আমি তোমাকে টাকা দিব। কিন্তু পালানোর পরিকল্পনা আমার নেই। আমার বিশ্বাস আমার স্ত্রী একদিন আমাকে এখান থেকে নিয়ে যাবে। সেই রাতেই আবার হামলার পরিকল্পনা হয়। এবার টার্গেট ড্যাগা। খুনি যেই না ড্যাগাকে মারতে যাবে তখনই প্যাপিলিয়ন এসে বাঁচায় এবং তাদের মধ্যে প্রচুর মারামারি হয়। আর এই ঘটনা অফিসারদের নজরে আসে, যার ফলে প্যাপিলিয়নকে শাস্তি পেতে হয়। তারপরও সে চিন্তিত নয়, তার কথা মতো সে ড্যাগাকে বাঁচাতে পেরেছে। এভাবে বহুদিন যাত্রার পর অবশেষে তারা পৌঁছায় প্যানেল কলোনিতে, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে চরম নিষ্ঠুরতা। সবাই যখন সারিবদ্ধভাবে এগোচ্ছিল ঠিক তখনই জুলিয়েট নামে একজন কয়েদি ইচ্ছে করে জাহাজ থেকে পড়ে যায়, কারণ তাকে চিকিৎসা কেন্দ্রে নেওয়া হবে, যেখানে সিকিউরিটি সিস্টেম অনেক দুর্বল, আর এজন্য সে পালাতে সক্ষম হবে। এরপর তারা সকলেই মূল কলোনিতে পৌঁছায়, যেটি ছিল অপরাধী দিয়ে ভরা। তাদের স্বাগত জানায় জেলের ওয়ার্ডেন, যে কিনা দয়ামায়াহীন নিষ্ঠুর মনের অধিকারী। সে বলে, এই জায়গা থেকে পালানো অসম্ভব, যদি কেউ চেষ্টা করে ধরা পড়ে তাহলে প্রথমবার 2 বছরের জন্য নির্জন কারাবাস, আর দ্বিতীয়বার ধরা পড়লে 3 বছরের জন্য, আর তৃতীয়বার ধরা পড়লে ডেভিড আইল্যান্ডে নির্বাসন, যেখানে মানুষ ধীরে ধীরে পাগল হয়ে যায়। আর কেউ যদি কাউকে খুন করে তাহলে সবার সামনে তার শিরচ্ছেদ করা হবে। পরদিন সকলকেই পাথর তোলার কাজে লাগিয়ে দেওয়া হয়। প্যাপিলিয়ন সহজেই তার কাজ করতে থাকে, কিন্তু ড্যাগা একটুতেই হাঁপিয়ে যায়, কারণ সে এরকম কাজে অভ্যস্ত নয়। এর মাঝে প্যাপিলিয়নের সাক্ষাৎ হয় এক বোট মালিকের সঙ্গে। সে পালানোর জন্য বোট মালিকের কাছে একটি বোট চায়, বিনিময়ে প্রচুর টাকা অফার করে। লোকটি রাজি হয়ে যায় এবং বলে আগামীকাল রাতে যেন সে নদীর তীরে আসে। পরদিন সকালে সকলকে মাঠে উপস্থিত করা হলো এবং অ্যানাউন্স করা হলো একজন কয়েদির শিরচ্ছেদ করা হবে, কারণ সে পালানোর সময় 2 জন কয়েদিকে হত্যা করেছে। সে আর কেউ নয়, জাহাজ থেকে পড়ে যাওয়া ওই জুলিয়েট। সবাই আতঙ্কগ্রস্তে নিঃশব্দে চেয়ে থাকে। জুলিয়েটকে গিলিটনের মধ্যে শোয়ানো হয় আর মুহূর্তেই তার দেহ থেকে মাথাটাকে আলাদা করা হয়। আর ওয়ার্ডেন এই মাথা কাটা লাশটিকে মাটি চাপার দায়িত্ব দেন প্যাপিলিয়ন আর ড্যাগাকে। মাঝপথে ড্যাগা ভেঙে যায় এবং আতঙ্কিত হয়ে পড়ে যায়, কারণ এর আগে কখনো সে এরকম ভাবে মানুষকে মাটি চাপা দেয়নি। প্যাপিলিয়ন ড্যাগাকে বোঝাতে থাকে আমরা এটি পারবো, কিন্তু সে কোনো মতেই তাকে বোঝাতে সক্ষম হয় না। এক পর্যায়ে প্রহরী এসে ড্যাগাকে বলে, তুই যদি এটা না করিস তাহলে তোর পিঠের চামড়া উঠিয়ে দিব। তারপরও ড্যাগা রাজি হয় না। প্রহরী তার উপর চাবুক চালাতে শুরু করে, তাকে রক্তাক্ত করতে থাকে।
আর এই দৃশ্য প্যাপিলন সহ্য করতে পারে না। সে পাশ থেকে একটি পাথর উঠিয়ে প্রহরীর উপর আঘাত করে, তারপর সেখান থেকে পালিয়ে যায়। আর ড্যাগা হতভম্ব হয়ে সেখানেই পড়ে থাকে। রাতে প্যাপিলন ওই বোট মালিকের কাছে যায় এবং তার কাছে বোট চায়, কিন্তু বোট মালিক তার দিকে তাকিয়ে হাসতে থাকে। প্যাপিলন পেছনে তাকাতেই দেখে সৈন্যরা তাকে ঘিরে ফেলেছে। পালানোর আর পথ নেই। আসলে বোট মালিকটি ছিল বিশ্বাসঘাতক। সে আগেই ওয়ার্ডেনকে জানিয়ে দিয়েছিল। এভাবে যে সকল কয়েদি বোট মালিকের সাহায্যে পালাতে চায়, সে কয়েদিদের এভাবেই ধরিয়ে দেয় এবং ওয়ার্ডেনের থেকে মোটা অঙ্কের টাকা পায়। তাকে পুনরায় জেলে নিয়ে আসা হয়। তখন ওয়ার্ডেন তাকে জানায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না, কারণ সে যে প্রহরীর উপর আঘাত করেছিল সে বেঁচে গিয়েছে। কিন্তু তাকে পাঠানো হবে দূরের একটি নির্জন কারাগারে, যেখানে সে একটি অন্ধকার রুমে একাই বন্দী অবস্থায় থাকবে, যেখানে কারো সঙ্গে কথা বলা তো দূরের কথা, কোনো আওয়াজ হলেও তাকে শাস্তি পেতে হবে। প্রতিদিন তার জন্য একবারই খাবার আসে, তাও আর নিম্নমানের অল্প পরিমাণে স্যুপ। কিন্তু হঠাৎ একদিন সে খাবার হিসেবে নারকেল পায় এবং পাশে পায় একটি চিরকুট, যেখানে লেখা এখন থেকে প্রতিদিন তুমি নারকেল পাবে। প্যাপিলন খুব উচ্ছ্বাসিত হয়ে ওঠে, কারণ এতদিন পরে সে খাবার হিসেবে অন্য কিছু পেয়েছে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন ওয়ার্ডেন সব জেনে ফেলে। সে খুব রাগান্বিত হয়। যে প্রহরী প্যাপিলনকে নারকেল দিত তাকে হত্যা করে, আর প্যাপিলনের কাছে এসে জানতে চায় তোমাকে কে নারকেল পাঠায় বলো। কিন্তু প্যাপিলন কিছু বলে না, নীরব থাকে। এতে ওয়ার্ডেন রেগে যায়। ফলস্বরূপ তাকে শাস্তি দেয়। তার জন্য বরাদ্দকৃত স্যুপ অর্ধেক করে দেওয়া হবে। এভাবে 1 মাস কেটে যায়। খাবার এবং পুষ্টিহীনতায় প্যাপিলন দুর্বল হয়ে যায়। সে এতটাই দুর্বল হয় যে তার জন্য দাঁড়িয়ে থাকাটাও অনেক কষ্টকর ছিল। একদিন ওয়ার্ডেন আবার আসে এবং তাকে বাটি ভর্তি স্যুপ খেতে দেয় এবং জিজ্ঞেস করে বলো তোমাকে কে নারকেল খেতে দিয়েছিল। এবারও প্যাপিলন চুপ থাকে, আর এতে ওয়ার্ডেন রাগে ফেটে পড়ে আর বলে তোমার শাস্তি হলো তুমি এবার থেকে পুরো অন্ধকার রুমে থাকবে। তোমার রুমে কোনো আলো জ্বলবে না। একটি অন্ধকার ঘরে পুষ্টিহীনতা, খাবারহীনতা তাকে ক্রমেই দুর্বল করে তোলে। সাথে সে মানসিকভাবে বিপদগ্রস্ত হতে থাকে। একসময় সে এতটাই অসুস্থ হয়ে পড়ে সে আর হাঁটা চলা করতে পারে না। তাকে ভর্তি করা হয় কারাগারের হাসপাতালে। সেই হাসপাতালে তার সঙ্গে দেখা হয় ড্যাগার সাথে। মাঝখানে 1.5 বছর কেটে গিয়েছে। ড্যাগা এখন ওয়ার্ডেনের বিশ্বস্ত লোকে পরিণত হয়েছে, তাই সে একটু বিশেষ সুবিধা পায়। ড্যাগা জানতে পারে প্যাপিলন পাগল হয়ে গিয়েছে। সে প্যাপিলনকে দেখতে যায়, কিন্তু প্যাপিলন তাকে জানায় আমি পাগলের অভিনয় করছি, এটা তুমি কাউকে বলো না, কারণ এটাই ছিল কারাগারে ফিরে আসার আমার একমাত্র উপায়। এবার তারা পালাবার পরিকল্পনা করে, কিন্তু এবার তারা দুজন নয়, সাথে আরো দুজনকে নিয়েছে। তাদের মধ্যে একজনের নাম সেলিয়ার, যে একটি বিশালদেহী হিংস্র স্বভাবের বন্দী। আরেকজন নরম স্বভাবের বন্দী, যার নাম ম্যাটোরেট। পরিকল্পনা মোতাবেক ড্যাগা তার অর্থ তুলে দেয় সেলিয়ারের হাতে। সেলিয়ার তার নেটওয়ার্ক ব্যবহার করে একটি নৌকার জোগাড় করে। সবকিছু ঠিকঠাক হয়। পরের রাতেই তারা একসাথে পালাবে। এরপর আমরা রাতের দৃশ্য দেখতে পাই, যেখানে কারাগারের অন্যান্য অফিসারেরা অনুষ্ঠানে সিনেমা দেখছে, যেখানে ড্যাগা তাদের পানি পরিবেশন করছে। সবকিছুই পরিকল্পনা মাফিক চলতে থাকে। সে চুপি চুপি তাদের পানীয়তে ঘুমের ওষুধ মিশিয়ে দিল। এদিকে প্যাপিলন ও অন্যান্য সঙ্গীরা ড্যাগার অপেক্ষা করতে থাকে। হঠাৎই বৃষ্টি শুরু হয়ে যায়, আর তখনই পুরো জেলের বিদ্যুৎ চলে যায়। সেলিয়ার প্যাপিলনকে বলে চলো এখনই সময় পালানোর, কিন্তু প্যাপিলন বলে না, আমি ড্যাগাকে ছাড়া এখান থেকে যাব না। আর ঠিক তখনই ড্যাগা ফিরে আসে চাবি হাতে। গেট খুলে তারা পালাতে থাকে। পালাতে পালাতে তারা এমন স্থানে পৌঁছায় যেখানে রাস্তা শেষ হয়ে গেছে এবং পালাতে হলে সকলকে উঁচু স্থান থেকে লাফ দিতে হবে। প্যাপিলন, সেলিয়ার এবং ম্যাটোরেট তিনজনেই লাফিয়ে নিচে পড়ে, কিন্তু ড্যাগা নিচে লাফাতে পারে না। সে ভয় পায়। ঠিক তখনই জেলের বিদ্যুৎ এসে পড়ে। ড্যাগা আরো ভয় পেয়ে যায়। সে অসতর্কভাবে লাফিয়ে পড়ে। ফলস্বরূপ তার পা ভেঙে যায়। তখন সেলিয়ার তাকে রেখে চলে যেতে চায়, কিন্তু প্যাপিলন বলে না, আমি তাকে একলা ফেলে যাব না। তখন প্যাপিলন ও ম্যাটোরেট তাকে ঘাড়ে তুলে নেয় এবং তারা তীরে পৌঁছায়, যেখানে আগে থেকে একটি ছোট নৌকা অপেক্ষা করছিল। 4 জন দ্রুত নৌকায় উঠে পড়ে। অন্ধকার সমুদ্রে চলতে থাকে তারা। রাত পেরিয়ে সকাল হয়ে যায়। সেলিয়ার খেয়াল করে তারা বেশি দূর এগোতে পারেনি, কারণ 4 জনের জন্য নৌকাটি খুব ছোট হয়ে যায়। তারা খেয়াল করে সমুদ্র দিয়ে একটি ঝড় ধেয়ে আসছে তাদের নৌকার দিকে। সেলিয়ার স্বার্থপরের মতো ম্যাটোরেটকে সমুদ্রে ফেলে দেয় আর এগিয়ে আসে ড্যাগাকেও ফেলে দিতে। প্যাপিলন এসে বাধা দেয়। সেলিয়ার এবং প্যাপিলনের মধ্যে সংঘর্ষ বাধে। সেলিয়ার যখন প্যাপিলনকে প্রায় ধরাশায়ী করে দিয়েছে, প্যাপিলন প্রায় মৃত্যুসজ্জায়, ঠিক তখনই ড্যাগা সেলিয়ারের পিঠে ছুরি দিয়ে আঘাত করে। প্যাপিলন আর ড্যাগা মিলে সেলিয়ারকে সমুদ্রে ফেলে দেয়। কিছুক্ষণ পর তারা সমুদ্রের এক বিশাল ঝড়ে আক্রান্ত হয়, আর তাদের যখন জ্ঞান ফিরে তারা নিজেদের একটা অজানা দ্বীপে আবিষ্কার করে। আসলে একটা স্থানীয় আদিবাসী সম্প্রদায় তাদের উদ্ধার করেছিল সেই ঝড় থেকে। প্যাপিলন দ্রুত আশেপাশে পরিবেশ পর্যবেক্ষণ করতে থাকে। তখন একজন সিস্টার প্যাপিলনের কাছে আসে
আর বলে তোমরা এখন কলম্বিয়ায় আছো। আমি জানি তোমরা কারা, কোথা থেকে এসেছো, আর তোমরা কি অপরাধ করেছো, কিন্তু এখন তোমাদের ভয় নেই, তোমরা এখানে নিরাপদ। শেষ বিকেলে প্যাপিলন এবং ড্যাগা আলোচনা করতে থাকে। প্যাপিলন বলে এখন আমাদের এখান থেকে পালাতে হবে, কিন্তু ড্যাগা সেখান থেকে পালাতে চায় না। সে বলে আমাদের চুক্তি এখানেই শেষ, এখন আমি আর পালাতে চাই না, একটু শান্তিতে চিরদিনের জন্যই এখানে কাটিয়ে দিতে চাই। প্যাপিলন ম্যাটোরেটের কাছে যায় এবং ম্যাটোরেটকেও তার সাথে পালাতে বলে, কিন্তু ম্যাটোরেট জানায় সেও এখান থেকে যেতে চায় না, এখানকার বসতির মেয়েকে বিয়ে করে এখানেই সংসার করে থেকে যেতে। প্যাপিলন একাই পালানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু সে যখন নৌকার কাছে পৌঁছাবে ঠিক তখনই খেয়াল করে কয়েকজন অফিসার এসে এখানে উপস্থিত। আসলে সেই সিস্টারই বিশ্বাসঘাতকতা করে খবর দিয়েছিল সৈন্যদের। প্যাপিলন দৌড়ে ড্যাগার কাছে পৌঁছায় আর ড্যাগাকে নিয়ে পালানোর চেষ্টা করে। ঠিক তখনই সৈন্যরা এসে পৌঁছায়। ম্যাটোরেটও পালাতে চেষ্টা করে, কিন্তু ম্যাটোরেট গুলিবিদ্ধ হয় আর সেখানেই মৃত্যুবরণ করে। প্যাপিলন আর ড্যাগাকে বন্দি করে ফিরিয়ে আনা হয় আবার সেই কারাগারে। এভাবে 5 বছর কেটে যায় তাদের কারাগারে। নির্জন কারাবাস শেষে প্যাপিলনকে পাঠানো হয় ডেভিলস আইল্যান্ডের সেই ভয়ানক কারাগারে। আর সেখানে পৌঁছে সে খুঁজে পায় ড্যাগাকে। ড্যাগা প্যাপিলনকে জানায় কলম্বিয়া থেকে ফিরিয়ে আনার পর তাকে আরো কঠিন শাস্তি দেওয়া হয়েছে। কর্মকর্তাদের ঘুমের ওষুধ মেশানোর দায়ে তাকে সরাসরি ডেভিল আইল্যান্ডে নিয়ে আসা হয়। তাদের বয়স কিছুটা বেড়েছে, কিন্তু তাদের পালানোর স্পৃহা ঠিক আগের মতোই আছে। শেষ বিকেলে প্যাপিলন সমুদ্রের তীরে দাঁড়িয়েছিল। ঠিক তখনই তার মাথায় একটি বুদ্ধি আসে। সে দ্রুত ড্যাগার কাছে যায় আর বলে আমরা যদি নারকেল দিয়ে একটি ভেলা বানাতে পারি তাহলে ঢেউ আমাদের নিয়ে যাবে মুক্তির পথে, কারণ ঢেউ এখানে উল্টো দিকে বইছে। উত্তরে ড্যাগা জানায় সে আর পালাতে চায় না, কারণ গত 5 বছর তার শান্তিতেই কেটেছে এখানে কোনো মারামারি নেই, অশান্তি নেই, ঝামেলা নেই। আর এর সাথে সে এটাও জানায় সে জানতে পেরেছে তার স্ত্রী এখন অন্য আরেকজনকে বিয়ে করেছে, এজন্য তার পালানোর আর কোনো ইচ্ছে নেই। শেষ জীবনটুকু এখানেই কাটিয়ে দিতে চায়, কিন্তু সে প্যাপিলনকে সাহায্য করতে রাজি হয়। দুজনে মিলে নারকেলের খোল দিয়ে একটি ভেলা তৈরি করে। পরদিন সকাল, এখন পালানোর সময়। একে অন্যকে জড়িয়ে ধরে শেষবারের মতো, যা এক হৃদয় বিদারক দৃশ্য। প্যাপিলন ভেলাটি নিয়ে সামনে এগিয়ে চলে আর ভেলাটি ছুঁড়ে ফেলে সমুদ্রের পানিতে। সাথে সাথে প্যাপিলনের ঝাঁপ দিয়ে ভেলাটির উপর পড়ে আর সমুদ্রের ঢেউয়ে ভেলাটি নিয়ে প্যাপিলনও ভাসতে ভাসতে হারিয়ে যেতে থাকে অজানা গন্তব্যে। যতদূর চোখ যায় ড্যাগা তাকিয়ে থাকে, আর এক সময় প্যাপিলন হারিয়ে যায় তার চোখের দৃষ্টি সীমানা থেকে। তারপর গল্পটি ফিরে যায় 1967 সালে। প্যাপিলন এখন ভেনিজুয়েলায় থাকে, কারণ নিজ দেশে সে এখনো আসামি। একদিন প্যাপিলন এক পত্রিকার এডিটরের কাছে আসে আর জানায় তার জেলে থাকা থেকে শুরু করে জীবনের সমস্ত কাহিনী এই ডায়েরিতে লিখে রেখেছে, সে যেন এই লেখাটি ছাপায়। এরপর দেখানো হয় সেই ভয়ঙ্কর জেলের একটি ভিডিও ফুটেজ, যেখানে প্যাপিলন এবং ড্যাগা বন্দী ছিল, যেখানে 80,000 কয়েদি বন্দী ছিল। এই জেলের নিয়ম কানুন ছিল অত্যন্ত কঠিন, যেখানে অমানবিক নির্যাতনের শিকার ছিল প্রত্যেক কয়েদি। বেশিরভাগ কয়েদি সেখানে টিকে থাকতে পারেনি। অসহ্য যন্ত্রণায় অনেক কয়েদি মারা গিয়েছে। প্যাপিলনের লেখা সেই বইটি প্রকাশের পর পুরো ফ্রান্স জুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়ে যায়। টানা 21 সপ্তাহ ধরে সেটি ফ্রান্সের বেস্ট সেলিং বই ছিল। আজ পর্যন্ত বইটি বিক্রি হয়েছে 1,30,00,000 কপি, আর এই বইটি অনুবাদ হয়েছে 30টি ভাষায়। আর এই বইটির প্রভাব এত ছিল যে 1970 সালে ফ্রেঞ্চ সরকার প্যাপিলনের সকল অপরাধ ক্ষমা করে দেয় এবং তাকে দেশে ফিরে আসার অনুমতি দেয়। আর শেষে আমরা দেখতে পাই প্যাপিলনের আসল ছবি, আর তার রিয়েল নাম ছিল হেনরি চেরিয়ার। তার বুকে এই প্রজাপতির ট্যাটু থাকার কারণে সকলেই তাকে প্যাপিলন বলে ডাকত। আর এখানেই এই অসাধারণ গল্পটির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্টস করতে কিন্তু ভুলবে না। আর হ্যাঁ, লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই একটুও কার্পণ্য করো না। খোদাহাফেজ।